আসসালামু আলাইকুম। সাদমান ইসলাম গত এনসিএলে একটা সেঞ্চুরি করেছিলেন, একটা 40-এর ওপর রান করেছিলেন। তারপরও বিপিএলের কোনো টিম তাকে নিলামে নেয় নাই। এখন সত্যি কথা বলতে এই জায়গাটায় আপনি আমি কমপ্লেনও করতে পারবো না ইথিক্যালি। কারণটা হচ্ছে বিপিএলে যারা টিম নিয়েছেন তাদের টিম, তাদের টাকা, তারা ইনভেস্ট করেছে, তাদের যাকে মন চায় তারা তাকেই খেলাবেন। এখন এই জায়গাটায় আপনি আমি আসলে কোনো কিছু বলতে পারবো না, মানে ইথিক্যালি আপনার আমার কোনো কিছু আসলে বলার সুযোগ নেই, কারণ তাদের টিম। হ্যাঁ, এইটা যদি এনসিএল এর টিম হতো, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পত্তি, তখন সেই জায়গাটায় সাদমান ইসলাম অনেক না থাকলে বা মাহফুজ রাব্বিরা না থাকলে সেখানে আমরা বলতে পারতাম। কিন্তু এটা যার টিম তার টাকা ভাই, এখানে আপনি আমি ইথিক্যালি কিছু বলতে পারি না। কিন্তু আপনি আমি প্রশ্ন তুলতে পারি কোন জায়গাটা নিয়ে জানেন? আপনি আমি প্রশ্ন তুলতে পারি এই যে নিলাম যে সমস্ত টিমেরা করতে বসেছেন, দুইটা টিম বাদে আমি অলমোস্ট প্রত্যেক টিমেই মনে হয়েছে দে আর ভেরি মাচ আনপ্রিপেয়ার্ড। এবং এই জায়গাটায় আমাদের দেশে একটা প্রফেশনাল কালচার তৈরি হয় নাই। আপনি যদি আইপিএলের নিলাম ব্যবস্থা দেখেন, আমি নেটফ্লিক্সে না অ্যামাজন প্রাইমে একটা ডকুমেন্টারি দেখছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স কীভাবে নিলামের প্রস্তুতি নেয়, এবং সেই প্রস্তুতিটা শুরু হয় 6 মাস আগে থেকে। 6 মাস আগে থেকে তারা কোন প্লেয়ারের উপর বিট করবে, কোন প্লেয়ারের উপর করবে না, একে না পেলে তখন বিকল্প কি হবে, এই পুরো বিষয়গুলো সম্পর্কে তারা গবেষণা করতে থাকে। এটা আলাদা একটা প্রফেশন, একদম আলাদা একটা টিম কাজ করে। এবং এরপর তারা বেশ কিছু ডামি অকশন করে, যে ডামি অকশনে সাপোজ ওরে মিস করে গেলাম, তাইলে আমি কি করব। এন্টায়ার একটা ইকোসিস্টেমের ব্যাপার। বাংলাদেশে কি হয়, আপনি 1 মাস আগে জানলেন যে বিপিএলের নিলাম হবে, 3 দিন আগে আপনি প্লেয়ার্স লিস্ট পাইলেন, 3 দিন আগে আপনি প্লেয়ার্স লিস্ট পাইলেন। সো আলটিমেটলি এইখানে যারা আসলে সত্যিকারের অর্থে নিলাম করতে বসেছেন, আমার কাছে মনে হয় 80%-এরই এই প্রিপারেশনের জায়গাটাই ছিল না। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সাদমান অনেক যে সেঞ্চুরি করেছিলেন, তিনি যে টি-20 ক্রিকেটে এই রকমের শেপে আছেন, 80% ফ্র্যাঞ্চাইজিরা তারা জানেনই না বিষয়টা। জানেন না কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ব্র্যান্ডিংই করে না। এখন ধরেন আমি একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে রাহিম পেস বোলার, সুইং বোলিং করে। আমি উৎসর একটা ভিডিও দেখে আমি রাহিমের বোলিং খোঁজা শুরু করলাম। আমাদের এইখানে বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে কোনো হাইলাইটসই নাই। ও যে 6টা উইকেট পেয়েছে কোনো হাইলাইটসই নাই। এখন ওই যে টেলিকাস্ট হচ্ছে, যেরকম ঘোলা ঘোলা টেলিকাস্ট, সেই জায়গা থেকে আমি পুরো 10-11 ওভার ওর বোলিং কেটে 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 তারপর বিশ্লেষণ করলাম। এখন এই যে জায়গাটা, সাদমান যে ওইখানে একটা সেঞ্চুরি করেছে জানেই তো না। ক্রিকেট পাড়ায় যেই ধরনের কথা প্রচলিত আছে, একটা বিপিএলের টিম যখন কেউ নেয়, প্লেয়ার চয়েসটা আসলে কিভাবে হয়। আবারও বলি, এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা না, বা আমি কাউকে ছোট করছি না, বা ওই ধরনের এভিডেন্স ছাড়া তো কোনো কথা বলার মানেই হয় না। কিন্তু ক্রিকেট পাড়ায় যে কথাগুলো প্রচলিত আছে, বিভিন্ন আড্ডাতে যে কথাগুলো হয়, একটা বিপিএলে যখন টিম চয়েস করা হয় বা প্লেয়ার চয়েস করা হয়, টার্গেট কি কি থাকে? প্রথম টার্গেট থাকে ন্যাশনাল ক্রিকেটার যাদের ব্র্যান্ড ইমেজটা ভালো আছে। ন্যাশনাল ক্রিকেটার, ন্যাশনাল টিমে খেলতেছে, ওই ফরম্যাটটাতে ন্যাশনাল টিমে খেলছে, এইরকম ক্রিকেটার যার ব্র্যান্ড ইমেজটা আছে। কারণ ওই প্লেয়ারটাকে নিলে তার টিমের স্পন্সরশিপটা আসবে, তার স্পন্সরশিপের ভ্যালু বৃদ্ধি পাবে, ক্লায়েন্টরা তাকে স্পন্সর করবে। আদারওয়াইজ বাংলাদেশে একটা বিপিএল টিম করতে 8 থেকে 10 কোটি টাকার মতো খরচ হয়। এই 8 থেকে 10 কোটি টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বিপিএলের আমরা এখন পর্যন্ত কোনো ফিনান্সিয়াল ইকোসিস্টেম বিল্ড আপ করতে পারি নাই, যে কারণে আলটিমেটলি টাকা উঠানোটা খুব ডিফিকাল্ট। তো কি হয়, তারা 1 নম্বর পয়েন্ট, যেটা ব্র্যান্ড ইমেজ আছে এরকম ন্যাশনাল টিমের ক্রিকেটার, তাদেরকে নেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা হয়, সেটা হচ্ছে যে সমস্ত প্লেয়াররা ন্যাশনাল টিমে নাই, আগে খেলতো, ক্রেজ আছে, ক্রেজ ছিল, এই টাইপের প্লেয়ারদের ব্র্যান্ড ইমেজটা বেশি থাকে। তারা এখন কোথায় পারফর্ম করছেন বা আদৌ করছেন না বা করছেন কি না ডাজন্ট ম্যাটার। একটা সময় ন্যাশনাল টিমে খেলেছেন, ওই প্লেয়ারটা আছে মানে আলটিমেটলি তার একটা ক্রেজ আছে, ব্র্যান্ডগুলো ওই টিমটাকে স্পন্সর করবে। 3 নাম্বার যে পয়েন্টটা নিয়ে আলোচনা হয়, আবারও বলি, এগুলোর তো কোনো এভিডেন্স নাই, আমি এভিডেন্স ছাড়া কথা বলতেও পারবো না, কাউকে ছোটও করতে পারবো না, কিন্তু আলোচনা যেটা হয়, সত্য মিথ্যা জানি না। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যেই সমস্ত প্লেয়ারদেরকে দিয়ে আনইথিক্যাল কিছু কাজ করানো যায়, যেখানে টিমের ইনকাম হতে পারে বিপিএলের মঞ্চে। বিপিএলে আদারওয়াইজ ইনকাম জেনারেট করার ব্র্যান্ডিং পলিসি থেকে আর পলিসিগুলো আমাদের এখানে ইকোসিস্টেম বিল্ড আপ হয়নি, পারে না। আছে, অনেকভাবেই করা যায়, কিন্তু আমাদের দেশে পারে না। এই 3টা পয়েন্টেই আলোচনাটা করা হয় যে বিপিএলে যখন কেউ টিম করতে বসে, তাদের ওই গবেষণাটা ওইরকমভাবে থাকে না, অনেকে জানেও না।
আই এম প্রিটি মাচ ওই যেটা বলছিলাম যে বিপিএলের যে ড্রাফটের লিস্টে মানে নিলামের লিস্টে আমাদের সিলেক্টররাই তো জানেন না। নিলামের লিস্টে রুবেল সুযোগ পায়, যাই হোক ক্রেডিট নেওয়ার কোনো কিছু নাই, যেটা হয়েছে সবাই দেখেছেন। ইফতি সুযোগ পায়, ইফতি রুবেল মাশাল্লাহ পরবর্তী সময় টিম পেয়েছে। এই যে প্লেয়াররা যারা ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করছে ড্রাফটেই তো থাকে না, ড্রাফটের সুযোগ তারা কিভাবে পায়, পরবর্তী সময় কিভাবে তাদের নামটা উঠে সেটা আপনারা দেখেছেন। আলাদা করে ক্রেডিট নিব না, ক্রেডিট নেওয়ার কোনো কিছু নাই। যেটা হয়েছে আকাশে চাঁদ উঠলো সবাই দেখে, আপনারাও দেখেছেন। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার। সো এন্টায়ার ইকোসিস্টেমে আমাদের সিলেক্টররাই জানেন না যে কোন প্লেয়ারটা আলটিমেটলি ডোমেস্টিকে পারফর্ম করছে। আর যারা ওই বিপিএলের টিম নিতে আসেন তাদের তো ওইটা জানার মানে আমাদের ইকোসিস্টেমটাই ওই রকম নাই। সো ক্রিকেট পাড়ার আলোচনা মতে এই তিনভাবে বিষয়টা নির্ধারিত হয় কোন প্লেয়ার থাকবে কোন প্লেয়ার থাকবে না। আমি আবারও বলি, আমি যেহেতু বিপিএলে কোনো টিমের সঙ্গে কখনো পার্ট ছিলাম না, এখনও নাই। অনেকে ক্রিকেট উইথ সামি দিয়ে আমাকে মনে করেন, বাট ওইটা মাইদুল সামি ভাই, যিনি একজন চমৎকার ক্রিকেট সংগঠক এবং প্লেয়ারদের ডোমেস্টিক প্লেয়ারদেরকে নিয়ে অনেক কাজ করছেন। আমি যেহেতু কোনো ফ্র্যাঞ্চাইজির পার্ট না, কখনো অফার পেয়েও আমি কখনো যাই না, সেটা আমার পার্সোনাল জায়গা থেকে বলবো না কেন। সো আমি বলতে পারবো না এগুলো সত্য নাকি মিথ্যা, আমি বলতে পারবো না। কিন্তু দ্য প্রবলেম ইজ দ্য এন্টায়ার ইকোসিস্টেম। আজকে সাদমান যে সেঞ্চুরি করেছে, প্রথম কথা হচ্ছে এই সেঞ্চুরির কোনো ব্র্যান্ডিং নেই, এই সেঞ্চুরির কোনো ব্র্যান্ডিং ছিল না। এবং আই এম প্রিটি মাচ শিওর 80% যারা ওইখানে বিট করতে বসেছেন, 80% টিমের যারা ছিলেন তারা জানেনও না যে সাদমান এনসিএলে সেঞ্চুরি করেছে বা তার কারেন্ট স্টেটটা কি। এই সেক্টরটাই প্রফেশনাল দাঁড়ায় নেয়। আমি ওই যে আনইউজুয়াল বা আনইথিক্যাল কাজের কথাটা বাদ দিলাম, যেহেতু প্রুভ নাই, আমি জানিও না, বলতে পারবো না। কিন্তু এই জায়গাটা আমি অ্যামাজন প্রাইমে যে ডকুমেন্টারিটা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সে কীভাবে টিম করে 6 মাস 7 মাস আগে থেকে এন্টায়ার সার্চিং, প্রত্যেকটা টুর্নামেন্ট, প্রত্যেকটা টিমের আলাদা আলাদা অ্যানালিস্ট প্যানেল থাকে, এই দেশে এগুলো তো নাই। সো এগুলো যখন নাই তখন বিষয়টা এরকমই হবে। আর দিন শেষে আপনারা অনেকে বলেন যে এটার প্রতিবাদ করি না কেন, এটার প্রতিবাদ করার কিছু নাই ভাই, টিমের টাকা তো আমি দিইনি, আমার কি অধিকার আছে এটা নিয়ে বলার? হ্যাঁ, এটা যদি বিসিবির থাকতো সেটা তো আমাদের দেশের ইস্যু, বা এনসিএলের টুর্নামেন্ট তো সেটা তো বিসিবির জিনিস, সেটা নিয়ে আমরা মন্তব্য করতে পারি। কিন্তু ধরেন ভাই আপনি এই মুহূর্তে আপনি যে দেখছেন, আপনি একটা টিম নিলেন, আপনি এখন সেখানে কারে খেলাবেন? আপনার চাস্তো ভাইরা খেলাবেন না আপনার খালতো ভাইরা খেলাবেন? আমি কি টিমে টাকা ঢালছি? আমি তো কিছু বলতে পারবো না, আমার কিছু বলার জায়গা আছে? আমার কিছু বলার অধিকারই নেই। আমার কিছু বলাটা সেখানে ইথিক্যালি না, সো আমি সেখানে আর কি বলবো। বাট আমি আপনাকে এই ভিডিওতে আমার কাছে মনে হয় যে এন্টায়ার সিস্টেমটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম, যে এন্টায়ার সিস্টেমটা আমাদের এখানে আসলে প্রফেশনাল সেট আপটা গ্রো করে নাই। দিস ইজ দ্য রিজন সাদমান ইসলাম অনিকরা এনসিএলে সেঞ্চুরি করার পরও বিপিএলে টিম পান না। থ্যাংক ইউ সো মাচ।